নমস্কার, বিদ্যামন্দিরে আপনাদেরকে সকলকে স্বাগত। আজকে এসেছি 12 ক্লাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় বচন নিয়ে আলোচনা করতে। আমরা সকলেই 11-12 ক্লাসে দর্শন সাবজেক্টটি নির্বাচন করি। তার প্রধান কারণ হচ্ছে 11-12 ক্লাসে দর্শনে খুব নাম্বার ওঠে, সেই কারণে আমরা দর্শন বিষয়টি নির্বাচন করি। কিন্তু 12 ক্লাসে নাম্বার তুলতে গেলে বচন জানাটা আবশ্যিক প্রয়োজন। বচন না জানলে আপনার কিন্তু কোনো নাম্বার 12 ক্লাসে দর্শনে উঠবে না। তাই আজকে আমরা বচন জিনিসটা আস্তে আস্তে আলোচনা করব এবং সমগ্র আলোচনা খুব ডিটেলসে হবে। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, কখনো স্কিপ করবেন না, তাহলে হয়তো অনেক কিছু মিস করে যেতে পারেন। আমরা বচন আলোচনার পূর্বে প্রথমেই জানব যুক্তিবিজ্ঞান কাকে বলে। যুক্তিবিজ্ঞান কাকে বলে বলছে, বৈধ চিন্তা ও নিয়মাবলী সম্পর্কে দর্শনের যে শাখা আলোচনা করে তাকেই যুক্তিবিজ্ঞান বলে। তাহলে যুক্তি কাকে বলে? যুক্তি হলো কয়েকটি ঘটনা পর্যবেক্ষণ করে একটা যখন সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তখন তাকে যুক্তি বলা হয়। ঠিক আছে, যুক্তি দুইভাবে ভাগ করা যায়। কি কি? অবরোহ যুক্তি আর হচ্ছে আরোহ যুক্তি। অবরোহ যুক্তি কাকে বলা হয়? বলছে দুটো পরস্পর সম্পর্কিত আশ্রয় বাক্য থেকে যখন সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটা যখন কখনোই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয় না তখন তাকে বলা হয় অবরোহ যুক্তি। তাহলে একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝা যাক। আমরা যা বুঝবো অনেকটা সময় লাগবে, কিন্তু উদাহরণের সাহায্যে বুঝবো যাতে আমাদের সেটা অনেক উপকার হয়। অবরোহ যুক্তি তাহলে কি বলছে, একটা উদাহরণ নেই। সকল মানুষ হয় মরণশীল জীব, জীব রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। তাহলে এখানে কি বলছে, দুটো পরস্পর সম্পর্কিত আশ্রয় বাক্য থেকে। দেখুন, সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, তাহলে কি দুটো পরস্পর সম্পর্কিত আশ্রয় বাক্য। যদি আমি এখানে বলতাম সকল মানুষ হয় মরণশীল, গরু ঘাস খায়, তাহলে এখানে কিন্তু কোনো সিদ্ধান্তে আসা যেত না, কারণ দুটো তাহলে আশ্রয় বাক্য পরস্পর সম্পর্কিত হতো না। কিন্তু এখানে কি বলছে, সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, তাহলে দুটো আশ্রয় বাক্য পরস্পর সম্পর্কিত। তাহলে বলছে দুটো পরস্পর সম্পর্কিত আশ্রয় বাক্য থেকে যখন সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয়। দেখুন, সকল মানুষ হয় মরণশীল জীব, রাম হয় মানুষ, এখান থেকে তো আপনি নিশ্চিত বলতে পারেন যে রাম হয় মরণশীল। তাহলে কি দুটো পরস্পর সম্পর্কিত আশ্রয় বাক্য থেকে যখন সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটা যখন কখনোই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হবে না। কী হবে? সকল মানুষ হয় মরণশীল, এইটা যতটা ব্যাপকতা, আর রাম বলতে এখানে একজনকে বুঝিয়েছে আর এখানে সকলকে বুঝিয়েছে, তাহলে এর ব্যাপকতা এর থেকে নিশ্চয়ই কম। তাহলে কি বলছে, বলছে দুটো পরস্পর সম্পর্কিত আশ্রয় বাক্য থেকে যখন সিদ্ধান্তটা নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটা যখন আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হবে না তখন তাকে বলা হয় অবরোহ যুক্তি। আরোহ যুক্তি কাকে বলে? আরোহ যুক্তি কাকে বলে? আরোহ যুক্তি একটা উদাহরণটা আগে লিখে নিই, তারপর বোঝাবো। প্রথম কাকটি হয় কালো, দ্বিতীয়, আমি এখানে ডট ডট দিয়ে লিখছি যাতে ভিডিওটা বেশি লং না হয়, কিন্তু আপনারা কেউ ডট ডট দিয়ে লিখবেন না। দ্বিতীয় কাকটি হয় কালো, তৃতীয় কাকটি হয় কালো, চতুর্থ কাকটি হয় কালো, অতএব সকল কাক হয় কালো। তাহলে কি বলছে, বলছে কয়েকটি দৃষ্টান্ত, মানে প্রথম কাকটি কালো, আপনি ধরে রাস্তা দিয়ে যাচ্ছেন, একটুখানি দূর গিয়ে দেখলেন একটা কাক কালো, আর একটু দূর গিয়ে দেখলেন আর একটা কাক কালো, আর একটা কাক কালো, আর একটা কাক কালো, এইভাবে যেতে যেতে আপনি চারটে কাকটি দেখতে পেলেন এবং চারটেই কালো। তাহলে কি বলছে, বলছে কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে প্রকৃতির একরূপতা নীতি, একরূপতা নীতি ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করে যে সার্বিক সামান্য বচনটা প্রতিষ্ঠিত হয় তাকেই বলা হয় আরোহ যুক্তি। প্রকৃতির একরূপতা নীতি কি?
ধরুন এখানে একটা আগুন জ্বলছে, আপনি গিয়ে সেই আগুনটায় জল দিয়ে দিলেন, আগুনটা কী হলো, নিভে যাবে। ঠিক আছে, আজকে এই ঘটনাটা ঘটেছে। আজ থেকে 100 বছর পর যদি সেখানে কোনো আগুন জ্বলে বা কোনো জায়গায় যদি কোনো আগুন জ্বলে, কেউ যদি সেই আগুনের উপর জল দেয়, আগুনটা নিভে যাবে। তার মানে কি, আজ যে ঘটনাটা ঘটলো 100 বছর পরও কিন্তু সেই ঘটনাটা ঘটবে। এই যে প্রকৃতির একরূপ আচরণ করছে সময়ের ব্যবধানের পরেও, একেই বলা হয় একরূপতা নীতি। আর কার্যকারণ নীতি কি বলছে, প্রত্যেক কার্যেরই একটা কারণ আছে, বিনা কারণে কোনো কিছু ঘটে না। ধরুন এটা আপনার হাত রেখেছেন একটা আঙুল, এখানে আমি ব্লেড চালিয়ে দিলাম, তাহলে কী হলো, আপনার আঙুলটা কেটে যাবে। তাহলে আপনার এই আঙুলটা কাটার কারণ কি, আমার ব্লেড চালানো। তাহলে কি এখানে যে আঙুল কাটাটা কার্য ঘটলো, তার কারণ হচ্ছে আমি আপনার আঙুলের উপরে ব্লেড চালিয়েছি বলেই আপনার এখানে আঙুলটা কেটেছে। তাহলে কি, এটা একটা কার্যকারণ সম্পর্ক। তাহলে কি বলছে, আমি ভালো করে একটু বুঝিয়ে দিই। আরও যুক্তি বলছে, কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করে যে সার্বিক ও সামান্য বচনটা প্রতিষ্ঠিত হয়, তাকেই বলা হয় আরও যুক্তি। আরও যুক্তির ক্ষেত্রে কি হয়, এই যে দৃষ্টান্তগুলো আছে সেখান থেকে যে সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে, সিদ্ধান্তটার ব্যাপকতা কী হবে, সবসময় বেশি হবে। যেমন প্রথম কাক, দ্বিতীয় কাক, তৃতীয় কাক, চতুর্থ কাক, এগুলো সব কি একটা করে কাক, তাই না? আর আপনি লাস্টে কি বলছেন, সকল কাক। তাহলে এর ব্যাপকতা এর থেকে নিশ্চয়ই বেশি। তাই কি হচ্ছে, এটা সামান্য বচন বা সার্বিক বচন। তাই এখানে আরোহ যুক্তিতে সিদ্ধান্তটা আশ্রয় বাক্য থেকে সবসময় বেশি ব্যাপক হবে। তাহলে অবরোহ যুক্তি কাকে বলে, বলছি যে দুটি আশ্রয় বাক্য থেকে যখন সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটা কখনোই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয় না, সেটা হচ্ছে অবরোহ যুক্তি। আর আরোহ যুক্তি কী বলছে, যে কয়েকটা দৃষ্টান্ত পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করে যে সার্বিক ও সামান্য বচনটা প্রতিষ্ঠিত হচ্ছে, তাকেই বলা হয় আরোহ যুক্তি। তাহলে অবরোহ ও আরোহ যুক্তি হয়ে গেল। এইবার আমরা জানবো বচন। বচন কি বা বচন কাকে বলে। এই যে টপিকগুলো কোনোভাবেই মিস করা যাবে না, যদি মিস করেন তাহলে কিন্তু 12 ক্লাসে ভালো নাম্বার তুলতে পারবেন না। তাই খুব ধীরে সুস্থে বুঝে জিনিসটাকে বোঝার চেষ্টা করুন। না বুঝতে পারলে কমেন্ট করবেন, আমি দ্বিতীয়বার আবার আপনাদের জন্য ভিডিও করে বুঝিয়ে দেবো। এবার হচ্ছে বচন। বচন কাকে বলে, বলছি যে ভাষায় প্রকাশিত অবধারণই হলো বচন। ভাষায় প্রকাশিত অবধারণই হলো বচন। অবধারণ কাকে বলে, অবধারণ হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া। মানসিক প্রক্রিয়া যা ভাষায় প্রকাশিত হতেও পারে আবার নাও পারে। ধরুন কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার একটা বাগানে দেখলেন, এটা একটা বাগান, এখানে দেখলেন সুন্দর সুন্দর ফুল ফুটেছে, ঠিক আছে? তো এখানে ফুলটাকে দেখে আপনার ভালো লাগলো, আপনার কারোর সঙ্গে যাচ্ছেন, এবার আপনার মনে যে ভালো লেগেছে, আপনার মন বলছে যে এটা তুললে ভালো লাগবে, বাড়িতে নিয়ে যাব। এবার আপনার সঙ্গে যে আছে তাকে হয়তো ভাষায় প্রকাশিত করতে পারলেন না, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেটা বচন হলো না। যখন তাকে বললেন আচ্ছা আমি ফুলটা বাড়ি নিয়ে যাবো, আমি তাহলে একটা তুলে নিয়ে আসি, তাহলে সেটা কী হলো, আপনি ভাষায় প্রকাশিত করলেন, তখন সেটা হয়ে গেল বচন। আর যদি ভাষায় প্রকাশিত না হয় তাহলে সেটা বচন নয়। তাহলে বচন কি, বচন হলো ভাষায় প্রকাশিত অবধারণ। আর অবধারণ কি, এক ধরনের মানসিক প্রক্রিয়া যা ভাষায় প্রকাশিত হতেও পারে আবার নাও পারে। একটা বচনের জাস্ট উদাহরণ নেই, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। একটা বচন আমি আগে লিখলাম কি, সকল মানুষ হয় মরণশীল জীব। এটা একটা বচন। কি বচন আমি এখন বলবো না, আমি পরে ধীরে ধীরে বলছি। এটা একটা বচন। বচনের দুটো অংশ, একটা কি উদ্দেশ্য আর বিধেয়। এখন বচনকে দুটো ভাগে ভাগ করা যায়। কি, উদ্দেশ্য আর বিধেয় পদের সম্বন্ধ অনুসারে বচনকে দুভাগে ভাগ করা যায়। কি, একটা হচ্ছে নিরপেক্ষ বচন আর একটা হচ্ছে সাপেক্ষ বচন। নিরপেক্ষ বচন কাকে বলে, বলছি যে বচনে উদ্দেশ্য ও বিধেয় পদের সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভর করে না, তখন তাকে বলা হয় নিরপেক্ষ বচন। আর সাপেক্ষ বচন কাকে বলে, বলছে যে বচনে উদ্দেশ্য ও বিধেয় পদের সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভর করে তাকে বলা হয় সাপেক্ষ বচন। নিরপেক্ষ বচনের একটা উদাহরণ আগে নিই, তারপর জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সকল মানুষ হয় মরণশীল
জীব। দেখুন এখানে উদ্দেশ্য আর বিধেয় পদের সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভর করছে কি? করছে না। এটা জাস্ট একটা বাক্য, সকল মানুষ হয় মননশীল জীব। এখানে উদ্দেশ্য আর বিধেয় পদের সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভর করছে না, তাই সেটা নিরপেক্ষ বচন। আর সাপেক্ষ বচন কাকে বলে? সাপেক্ষ বচন হচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। বলছে যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। এখানে শর্তের উল্লেখ করছে, বৃষ্টি না হলে মাটি ভিজবে না। তাহলে উদ্দেশ্য আর বিধেয় পদের সম্বন্ধ কি হচ্ছে? শর্তের উপর নির্ভর করছে। যখন উদ্দেশ্য বিধেয় পদের সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভর করবে তখন তাকে বলা হয় সাপেক্ষ বচন। চুপ করো, কথা বলুন। সাপেক্ষ বচনকে দুভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে প্রাকল্পিক বচন আর একটা হচ্ছে বৈকল্পিক বচন। প্রাকল্পিক বচন কাকে বলে? একটা উদাহরণ নিয়ে আগে। যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। আর কি বলছে? যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। বলছে যে বচনে উদ্দেশ্য আর বিধেয় পদ যদি, তবে, যদি, তাহলে ইত্যাদি অনুরূপ বাক্য দ্বারা যুক্ত থাকে তখন তাকে বলা হয় প্রাকল্পিক বচন। আর বৈকল্পিক বচন কাকে বলে? রুমা গান করবে অথবা রিমা গান করবে। তাহলে এখানে কি বলছে? রুমা গান করবে অথবা রিমা গান করবে, মানে যে কোনো একজনের মধ্যে কেউ না কেউ গান করবে। বলছে যখন এই দুটো সমান সম্ভাব্য বিকল্প, সমান সম্ভাব্য বিকল্প অথবা, নতুবা, কিংবা ইত্যাদি শব্দ দ্বারা যুক্ত থাকবে তখন তাকে বলা হয় বৈকল্পিক বচন। এবার হচ্ছে পরিমাণ অনুসারে বচনকে দুভাগে ভাগ করা যায়। পরিমাণ অনুসারে কি কি? সামান্য বচন আর বিশেষ বচন। সামান্য বচনের একটা উদাহরণ নিয়ে আগে, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। সকল সকল মানুষ হয় মরণশীল জীব। আর বিশেষ বচনে কোনো কোনো হাতি হয় সাদা। তাহলে কি বলছে? পরিমাণ অনুসারে বচনকে দুভাগে ভাগ করা যায়। কি? সকল মানুষ হয় মরণশীল জীব, আর কি? সামান্য বচন আর বিশেষ বচন। সামান্য বচনের উদাহরণ কি? সকল মানুষ হয় মরণশীল জীব। সামান্য বচন তাহলে কাকে বলছে? বলছে যে ক্ষেত্রে এই বিধেয় পদটি সমগ্র উদ্দেশ্য সম্পর্কে প্রযোজ্য হবে। সমগ্র উদ্দেশ্য মানে দেখুন, সকল মানুষ হয় মরণশীল, মানে সকল মানুষ মানে সমগ্র উদ্দেশ্য সম্পর্কে প্রযোজ্য হচ্ছে বিধেয় পদটা, তখন তাকে বলা হয় সামান্য বচন। আর বিশেষ বচন কাকে বলে? বলছে যে ক্ষেত্রে এই বিধেয় পদটা কিছু কিছু উদ্দেশ্য সম্পর্কে প্রযোজ্য হবে। কিছু কিছু, কোনো কোনো, সকল হাতি নয়, কোনো কোনো। তাহলে যে ক্ষেত্রে এই বিধেয় পদটা কিছু কিছু উদ্দেশ্য সম্পর্কে প্রযোজ্য হবে তখন তাকে বলা হয় বিশেষ বচন। এইবার হচ্ছে গুণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ। গুণ অনুসারে বচনকে ভাগ করা যায় দুভাগে। কি কি? সদর্থক আর নঙর্থক। সদর্থক মানে হ্যাঁবাচক আর নঙর্থক মানে নাবাচক। হ্যাঁবাচক কাকে বলে? একটা উদাহরণ নিই। সকল কাক হয় কালো। আর নঙর্থক কি? কোনো হাতি নয় ছোট। এটা জাস্ট উদাহরণ নিলাম, তাহলে বোঝাই। সকল কাক হয় কালো, এখানে দেখুন সদর্থক বচনে কি বলছে? বলছে বিধেয় পদটা সকল উদ্দেশ্য সম্পর্কে কি করবে? স্বীকার করবে। স্বীকার করছে।
কি কালো হচ্ছে সকল কাক, তাহলে এই বিধেয় পদটা উদ্দেশ্য সম্পর্কে কি করছে, হয়, স্বীকার করছে। আর নঙর্থক বচনের ক্ষেত্রে কি হচ্ছে, বলছে কোনো হাতি নয় ছোট, এখানে কি করছে, বিধেয় পদটা উদ্দেশ্য সম্পর্কে কি করছে, অস্বীকার করছে। তাহলে এখানে বিধেয় পদটা উদ্দেশ্য সম্পর্কে স্বীকার করছে, আর যখন বিধেয় পদটা উদ্দেশ্য সম্পর্কে অস্বীকার করবে তখন সেটা নঙর্থক, আর স্বীকার করলে সদর্থক। এখন আমরা বচনের শ্রেণীবিভাগ জানব। অ্যারিস্টটলীয় চতুর্বর্গ পরিকল্পনা কি, গুণ ও পরিমাণ অনুসারে বচন, ঠিক আছে। তাহলে গুণ অনুসারে বচন ক প্রকার, দু প্রকার, আর পরিমাণ অনুসারে বচন ক প্রকার, দু প্রকার। গুণ অনুসারে কি কি, সদর্থক নঙর্থক, আর পরিমাণ অনুসারে সামান্য আর বিশেষ। তাহলে গুণ ও পরিমাণ অনুসারে বচনকে ক ভাগে ভাগ করা যাচ্ছে, 4 ভাগে। এটা 4 ভাগে ভাগ করা যায়। কি কি, সামান্য সদর্থক, সামান্য নঙর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নঙর্থক। সামান্য সদর্থক বচনকে আমরা এ দ্বারা চিহ্নিত করি, সামান্য নঙর্থককে ই দ্বারা, বিশেষ সদর্থক আই দ্বারা, বিশেষ নঙর্থককে ও দ্বারা।